বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে রাজশাহী বোর্ড 2019 এবং 18 নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা দেখো, রাজশাহী বোর্ড 2019-এ এসেছিল। 2018 সালে 31 ডিসেম্বর তারিখে মিশু ট্রেডার্সের নগদান বই ও ব্যাংক বিবরণী গড় মিলের কারণসমূহ নিম্নে বর্ণিত হলো। তো গড় মিলের কারণগুলো কী কী দেওয়া ছিল দেখো। নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত 40,000 টাকা বলা আছে, ঠিক আছে। ব্যাংক কর্তৃক পাওনাদার শাহনাজকে 20,000 টাকা পরিশোধ করা হয়েছে, যা নগদানভুক্ত হয়নি। তাহলে ব্যাংক পাওনাদার শাহনাজকে 20,000 টাকা দিয়ে দিছে, তোমার অ্যাকাউন্ট থেকে 20,000 টাকা কেটে নিয়েছে, কিন্তু তুমি নগদান বইতে এটাই অন্তর্ভুক্ত করোনি। তাহলে নগদান বইতে কী করতে হবে? ব্যাংক হিসাব ক্রেডিট করে দিতে হবে, ঠিক আছে। তারপর দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান 8,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে কি তোমার অ্যাকাউন্টে টাকা বেড়ে গেছে, তাইলে নগদান বইতে ব্যাংক হিসাবে ডেবিট করে দিতে হবে, দ্যাটস মিন যোগ করতে হবে। আদায়ের জন্য 5,000 টাকা চেক জমা দেওয়া হয়েছিল, কিন্তু 31 ডিসেম্বর তারিখে তা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাইলে তুমি আদায়ের জন্য 5,000 টাকা চেক জমা দিছো ব্যাংকের জন্য, যখন জমা দিছো তখন কিন্তু তুমি জাবেদাভুক্ত করেই ফেলছো যে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হ্যাঁ দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ক্রেডিট, ঠিক আছে। কিন্তু এখানে ব্যাংক এখনও টাকাটা আদায় করতে পারেনি, তাইলে আবার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 2,500 টাকা, যা নগদান বইতে সংযুক্ত হয়নি। তাহলে এটা যোগ হয়ে যাবে 3,500 টাকা, এবং 5,000 টাকার 3খানি চেক ইস্যু করা হইলো, কিন্তু 5,000 টাকার চেকটি যথাযথভাবে ব্যাংকে পরিশোধের জন্য উপস্থাপিত হয়েছিল। তার মানে কি 5,000 টাকা চেকটা পরিশোধ করা হয়েছে, আর এই 2,000 টাকার এবং 3,500 টাকার চেক এখনও পরিশোধ করা হয়নি। ক নম্বর প্রশ্ন বলছে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, তার পরিমাণ নির্ণয় করো। তো ইস্যুকৃত চেক এই যে দুইটা, 2,000 টাকা আর 5,000 টাকা। তো এটা আর 5,000 টাকা কিন্তু পরিশোধ হয়েছে, তো এটা এইভাবে দিতে পারে। মোট ইস্যুকৃত চেক 2,000, 3,500 যোগ 5,000 সমান 10,500 মাইনাস ব্যাংকে উপস্থাপিত চেক 5,000 টাকা। তো এটা মাইনাস করলে কত হবে? 5,500 টাকা হয়ে যাবে। এরপর খ নম্বর প্রশ্ন বলেছে যে 2, 3, 4 ও 5 নং দফাগুলো জাবেদা দাখিলে দেখো। তো 2 নম্বর কি বলছে? শাহনাজকে 20,000 টাকা পরিশোধ করা হয়েছে, তাহলে ব্যাংক থেকে টাকা চলে গেছে, তাহলে শাহনাজ টাকা পাইছে। তাহলে প্রদেয় হিসাব প্রদেয় ব্র্যাকেটে শাহনাজ হিসাব দিয়ে দেবো, প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপর 3 নম্বর বলছে দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপর আদায়ের জন্য জমা দেওয়া হয়েছিল কিন্তু আদায় করা হয়নি, তাহলে এটা আবার ব্যাংক হিসাব ক্রেডিট করতে হবে, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ এত টাকা, যা নগদানভুক্ত, তাহলে এটা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। তো দেখো জাবেদাগুলো এইভাবে: প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট, ঠিক আছে। এরপর গ নম্বর প্রশ্ন বলেছে উক্ত তারিখে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রথমে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত লিখবো, এরপর যোগগুলো করবো। তো যোগ কি কি আছে এখানে দেখো। শাহনাজকে পরিশোধ করা হয়েছে, এটা বিয়োগে যাবে। দেনাদার কর্তৃক ব্যাংকে জমা, এটা যোগে যাবে। আবার আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু এখন আদায় হয়নি, তাহলে এটা বিয়োগের ঘরে যাবে। এটি মঞ্জুরিকৃত সুদ, এটা যোগের ঘরে যাবে। এত টাকা চেক ইস্যু করা হয়েছিল, এগুলো বিয়োগের ঘরে যাবে। এই 5,000 টাকা যাবে বিয়োগের ঘরে, আর কিন্তু এই যে 5,000 আর 2,000 টাকা, 3,500 টাকা, এটা যাবে যোগের ঘরে, ঠিক আছে। তো ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি 5,500 টাকা, ঠিক আছে। আর এই যে আদায়ের জন্য জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি 5,000 টাকা, ঠিক আছে। এগুলো যোগ করলে 31,000 টাকা হবে। এরপর 2 নম্বর প্রশ্নটা হলো রাজশাহী বোর্ড 2018। তো রাজশাহী বোর্ড 2018-তে কি বলেছিল প্রশ্নটা একটু দেখে নিই। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 50,000 টাকা। 1 নম্বর প্রশ্নটার মতোই মনে হয়। 15,000 টাকা ইস্যুকৃত একটি চেক পরিশোধের জন্য ব্যাংকে এখনও উপস্থাপিত হয়নি। 15,000 টাকার একটা চেক দিয়ে দিয়েছো, কিন্তু ব্যাংকে এখনও উপস্থাপন করা হয়নি। তার মানে কি তোমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়নি, তাহলে এটা যোগ হয়ে যাবে। আবার 20,000 টাকার একটি চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তা এখনও ব্যাংক আদায় করতে পারেনি, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় 5,000 টাকা, যা নগদান বইতে, তাইলে এটা যোগ হবে। ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে 10,000 টাকা পরিশোধ, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে 2,500 টাকা সরাসরি আদায়, যা নগদান, তাইলে এটা যোগ হবে। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ 500 টাকা, যা নগদান, এটা বিয়োগ হয়ে যাবে। ক নম্বর প্রশ্ন বলছে ব্যাংক বিবরণীতে লেখা হয়নি এরূপ লেনদেনের মোট পরিমাণ লেখো। তো ব্যাংক বিবরণীতে লেখা হয়নি কি কি, যে এই যে 15,000 টাকা ইস্যুকৃত চেক এখনও ব্যাংকে উপস্থাপন করা হয়নি এইটা, আর হলো কি এই যে 20,000 টাকার আদায়ের জন্য ব্যাংক এখন আদায় করতে পারেনি। তো এই দুইটা ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি 15,000 টাকা, আর আদায়ের জন্য জমাকৃত চেক যা আদায় হয়নি 20,000 টাকা, তো এই 35,000 টাকা। খ নম্বর প্রশ্ন বলছে ব্যাংক বিবরণীতে লিপিবদ্ধ হয়েছে এরূপ লেনদেনে জাবেদা
দাখিলা দেখাও। তো লিপিবদ্ধ হয়েছে ব্যাংক বিবরণীতে কি কি লিপিবদ্ধ হয়েছে, তো এই দুইটা কিন্তু ব্যাংক বিবরণীতে হয় না, এই যে প্রথম দুইটা। তারপর এগুলো যেগুলো নগদান বইতে লেখা হয়নি কিন্তু ব্যাংক বিবরণীতে লেখা হয়েছে সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তো এটা যাবে কি হবে, ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট, ব্যাংক কর্তৃক প্রদেয় বিলের অর্থ পরিশোধ, তাহলে এটা প্রদেয় বিল হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে এইটা কি বলছে, 2,500 টাকা ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে টাকা আদায় করা হয়েছে, তাইলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য বিল হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট, সরি। ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এটা তাইলে কি হবে, চার্জে, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তো এটা এইভাবে করা হয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ হিসাব ক্রেডিট, প্রদেয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ঠিক আছে। এরপর গ নম্বর প্রশ্ন বলছে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, খুবই সহজ। তো নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত, আমরা কিন্তু প্রশ্ন পড়তে পড়তে বলে ফেলছি কোনটা কোনটা যোগ হবে। যোগ হবে স্বীকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি, এটা ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায় যা নগদানভুক্ত হয়নি, এটা প্রাপ্য হিসাব হতে ব্যাংক কর্তৃক আদায় যা নগদানভুক্ত হয়নি, এই তিনটা যোগ হবে। তো তিনটা যোগ করলে কত হবে, 22,500 টাকা। তো 22,500 50,000-এর সাথে যোগ করলে 72,500 টাকা হয়। এরপর বিয়োগের ঘরে আসবে আদায়ের জন্য জমাকৃত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, তারপর ব্যাংক কর্তৃক প্রদেয় হিসাবে পরিশোধ করা হয়েছে যা নগদানভুক্ত হয়নি, তারপরে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ, এই তিনটা যোগ হবে। তিনটা যোগ করলে 30,500। তো 72,500 থেকে 30,500 মাইনাস করলে 42,000 টাকা হয়। তো এটাই ছিল ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত। যখন আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত দিয়ে শুরু করব, শেষে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক উদ্ধৃত বের হবে। এটা কিন্তু সবসময় আমি বলে রাখি, এটা কিন্তু ভুল করা যাবে না, ঠিক আছে। তো আজকে এই ছিল আলোচনার বিষয়, আশা রাখি বুঝতে পারছো। তারপরে কোথাও বুঝতে প্রবলেম হলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।